বাজারে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির পেছনে কেবল সরবরাহের তুলনায় চাহিদা বেশি হওয়াই দায়ী নয়। বিশ্লেষকরা বলছেন, অতি খরচের মেগা প্রকল্প, সর্বগ্রাসী দুর্নীতি আর ব্যর্থ মুদ্রানীতিরও মূল্যস্ফীতির জন্য রয়েছে বড় দায়। এতে বাজারে অবৈধ টাকার সরবরাহ বাড়ছে, ফলে বাড়ছে পণ্যমূল্য। গরিব হচ্ছে মধ্যবিত্ত। তাই দুর্নীতি রোধ করা না গেলে মূল্যস্ফীতি কমানোর উদ্যোগগুলো কাগজে কলমেই থেকে যাবে বলে মত তাদের। বিস্তারিত সেলিম মালিকের রিপোর্টে। জুলাই গণ আন্দোলনে মেট্রো রেলের মিরপুর স্টেশন ভাঙচুর পরবর্তী দৃশ্য দেখে কষ্টে কাতর হতে দেখা যায় স্বৈরাচার শেখ হাসিনাকে। বিশ্বাস হতে চায় না যে এদেশের মানুষেরা করতে পারে। কিন্তু জানলে অবাক হবেন, হাসিনার আবেগের এই মেগা প্রকল্প নির্মাণে হয়েছে মেগা দুর্নীতি। ঢাকা মেট্রো রেল নির্মাণে প্রতি কিলোমিটারে ব্যয় হয়েছে প্রায় 227 থেকে 254 মিলিয়ন ডলার। আর সম্প্রতি ভারতের পাটনা শহরে মেট্রো রেল নির্মাণে কিলোমিটারে খরচ হয়েছে মাত্র 41 মিলিয়ন ডলার। শুধু মেট্রো রেল নয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পদ্মা সেতুর মতো দেশের সব মেগা প্রকল্পগুলোতে অতি খরচের চিত্র প্রায় একই। এখন প্রশ্ন হচ্ছে, এই অতিরিক্ত টাকা যায় কোথায়? বিশ্লেষকরা বলছেন, এর সব টাকায় বিভিন্ন মাধ্যমে আসে বাজারে আর বাড়িয়ে দেয় জিনিসপত্রের দাম, যার কারণে গত 44 মাস ধরে মূল্যস্ফীতি ওঠানামা করছে 8 থেকে 10% মধ্যে। বিগত সরকার সবসময় কি করেছে? টাকা পাচার। আপনার উৎপাদনশীল খাতে তো ব্যয় হয় নাই। যারা দুর্নীতিবাজ তারা যখন বায়ার হিসেবে মার্কেটে প্রবেশ করে, তখন ওই মার্কেটে কিন্তু কম্পিটিশন থাকে না। সুতরাং আপনার মার্কেট ডিস্টরশন হয়ে যায়, সুতরাং মূল্যস্ফীতি কিন্তু বেড়ে যায়। মুষ্টিমেয় মানুষের হাতে অতিরিক্ত অর্থ এবং বাজারে মূল্যস্ফীতির কারণে বাড়ছে দারিদ্র ও বৈষম্য। বিশ্বব্যাংক সহ অন্যান্য গবেষণা বলছে, পরিবারগুলো আয়ের 55% খরচ করছে খাবার কিনতে। 3 বছরের ব্যবধানে সামগ্রিক দারিদ্র্যের হার বেড়েছে প্রায় 10%, আর অতি দারিদ্র প্রায় 2%। কেজিতে 15 টাকা বাড়ছে পোলাও চাল, মসুর ডাল বাড়ছে কেজিতে 30 টাকা 2 মাসের ব্যবধানে। যে আপনার পাউডার দুধ ছিল 700-600 টাকা কেজি, এখন 900-850 টাকা কেজি। যে একটা ক্রিম ছিল 220 টাকা, এখন 500 টাকা। আগে আমি এক বস্তা চাল কিনতাম 50 কেজির, এখন আমার আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য হচ্ছে না, বিধায় আমি এখন দেখা গেলো যে 25 কেজির একটা বস্তা কিনতেছি। এক মাস মিলে 20,000 টাকা ইনকাম করলাম, তারপরে সবজি কিনে খাওয়া দাওয়া করে তো দেখা গেছে কিছুই থাকে না। তাই মূল্যস্ফীতি কমিয়ে সাধারণ মানুষকে স্বস্তি দিতে চাইলে সমাজের সব স্তর থেকে দূর করতে হবে দুর্নীতি। অযথা কারণে দুর্নীতির মাধ্যমে হোক, ম্যানিপুলেশনের মাধ্যমে হোক, মার্কেট প্র্যাকটিসের কারণে হোক, মার্কেটে মানি সাপ্লাইটা আননেসেসারি বাড়ে, ম্যানিপুলেশন হয় সাপ্লাই চেইন লেয়ারগুলোতে, সেই জায়গাগুলোয় হাত দিতে হবে। পাশাপাশি অতিরিক্ত টাকার লাগাম টানতে যৌক্তিক মুদ্রানীতি প্রণয়নে কেন্দ্র ব্যাংকে উদ্যোগ নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। আপনার কন্ট্রাকশনারি মনিটারি পলিসি আরও হয়তো কিছুটা দিন ব্যবসায়ীদের কষ্ট হবে, কিন্তু উপায় নাই, ইনফ্লেশনে কষ্টটা আরও বেশি হবে। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের কাছে আজ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ দিতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। দুপুর 12টায় উপদেষ্টা পরিষদের সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই সুপারিশ হস্তান্তরের কথা রয়েছে। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে কমিশনের সমাপনী বৈঠক অনুষ্ঠিত হয়। সমাপনী বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশন গঠনের পর থেকে চূড়ান্ত সুপারিশ প্রদান পর্যন্ত সমস্ত নথিপত্র ও আলোচনার অডিও, ভিডিও ও ছবি সংরক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন প্রধান উপদেষ্টা। বলেন, এই দলিলগুলোই ভবিষ্যতের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের রূপরেখা চূড়ান্তের পাশাপাশি অন্য সংস্কার কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়নেও সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান কমিশনের সদস্যরা। বেসরকারি ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে সাভারের খাগান এলাকায়। স্বাভাবিক হয়নি জনজীবন, ভয় আর আতঙ্কে খোলেনি বন্ধ দোকানপাট। এই পরিস্থিতিতে আগামী 4 নভেম্বর পর্যন্ত সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অন্যদিকে নিরাপত্তার শঙ্কায় মঙ্গলবার সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুম ইকবাল। এদিকে রোববার রাতের অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ দায়ের করেনি বলে জানিয়েছে ঢাকা জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান। শিক্ষার্থীদের জিম্মি করে জবরদস্তিমূলক জবানবন্দি আদায়ের অভিযোগ এবং ঘটনার নেপথ্যের বিষয়ে অবস্থান জানতে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সাথে কথা বলতে দুপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ভৈরবকে দেশের ৬৫তম জেলা হিসাবে বিগত সরকারের জারি করা প্রজ্ঞাপন দ্রুত বাস্তবায়নের দাবিতে আজ মঙ্গলবার ভৈরবে নদীপথ অবরোধ কর্মসূচি পালন করবে আন্দোলনকারী সর্বস্তরের ছাত্র জনতা। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে এই কর্মসূচি। এর আগে গত ১৮ অক্টোবর শনিবার লঞ্চ টার্মিনাল এলাকায় মানববন্ধন করে একই দাবিতে। সেদিন সরকারকে ৭ দিনের সময় বেঁধে দিয়ে ২৬ অক্টোবর সড়কপথ অবরোধ, ২৭ অক্টোবর রেলপথ অবরোধ ও আজ ২৮ অক্টোবর নৌপথ অবরোধ কর্মসূচি দেওয়া হয়। ইতোমধ্যে সেই ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ২৬ অক্টোবর রবিবার ঢাকা, সিলেট, ভৈরব, কিশোরগঞ্জ, ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করে ২ ঘণ্টা ব্যাপী। এতে চরম দুর্ভোগ পোহায় এই দুই মহাসড়কে চলাচলকারী হাজার হাজার যানবাহন ও যাত্রী সাধারণ। এনটিভির জনপ্রিয় পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় ২০১৪ সালের চ্যাম্পিয়ন এবং আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় শ্রেষ্ঠ হাফেজ সাইফুর রহমান ত্বকী ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত কয়েকদিন আগে তিনি ডেঙ্গু আক্রান্ত হন। পরে অবস্থার অবনতি হলে গত ২ দিন যাবৎ তিনি রাজধানীর মুগদা হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। সকালে সেখানেই মারা যান তিনি। ২০১৪ সালে এনটিভিতে প্রচারিত পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছিলেন ত্বকী। তিনি ২০১৯ সালে জর্ডানের রাজধানী আম্মানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন। কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় তিনি আরও একাধিক আন্তর্জাতিক পুরস্কার পান। চট্টগ্রামের সাগরিকা রেলগেট এলাকায় মালবাহী ট্রেনের সাথে পণ্যবাহী ট্রাকের সংঘর্ষের ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ভোরে চট্টগ্রামের সাগরিকা রেলগেট এলাকায় কন্টেইনারবাহী ট্রেন গেট পার হওয়ার সময় চালসহ পণ্যবাহী একটি ট্রাক ট্রেনের ইঞ্জিনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে থাকা শামসুল আলম নামে রেলের নিরাপত্তা প্রহরী চালের বস্তার নিচে চাপা পড়ে নিহত হন। ট্রাকের ধাক্কায় ট্রেনের ইঞ্জিন সহ একটি কন্টেইনার উল্টে যায়। রেলওয়ে কর্মকর্তারা জানান, নিয়ম অনুযায়ী সিগন্যাল দেয়া হলেও দ্রুত গতিতে আসা ট্রাকটি সিগন্যাল অমান্য করে সজোরে ট্রেনটিকে ধাক্কা দেয়। তবে চট্টগ্রাম বন্দরের গুডস পোর্ট থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। নারায়ণগঞ্জ সদর ও বন্দরের প্রায় ১০ লাখ মানুষের দীর্ঘ ৫ দশকের প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। শুরু হয়েছে শীতলক্ষ্যা নদীতে কদম রসুল সেতুর নির্মাণ কাজ। আগামী বছরের ডিসেম্বর নাগাদ মূল সেতুর কাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। সেতুটি চালু হলে ব্যবসা বাণিজ্যের পরিধি যেমন বাড়বে, তেমনি সদর ও বন্দরের মানুষের চলাচলে আসবে স্বস্তি। তারেক স্বপনের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি বিল্লাল হোসেন রবিনের পাঠানো রিপোর্ট। নারায়ণগঞ্জ শহর ও বন্দরকে বিভক্ত করেছে শীতলক্ষ্যা নদী। জীবিকার তাগিদে প্রতিদিন লাখো মানুষ এই নদী পারাপার হয় ট্রলার ও নৌকায়। ঝড় বৃষ্টি সহ বিভিন্ন কারণে দুর্ঘটনায় হতাহতের ঘটনাও ঘটে প্রতিনিয়ত। শীঘ্রই এসব ভোগান্তির অবসান হতে যাচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিএডি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নাসিকের সমন্বয়ে কদম রসুল সেতুটি নির্মাণের কাজ করছে চীনা একটি কোম্পানি। নদীর পূর্বটা মানুষ আমরা অনেক অবহেলিত আসছিলাম, অনেক কষ্টে আসছিলাম। ঝড় বৃষ্টি যতই হোক, আমরা যারা কর্মজীবী মানুষ আছি, এই ঝড় বৃষ্টি দিয়েও নৌকা পারাপার করতে হয়, যা খুবই রিস্ক। ব্রিজের কাজ ধরছে, যেন ব্রিজের কাজটা শেষ হয়। দীর্ঘ 7 বছরের জমি অধিগ্রহণের জটিলতা নিরসন ও সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের আপত্তি উত্তরে গত 17 জুলাই অধিগ্রহণকৃত ভূমি অবমুক্ত করার কাজ শুরু হয়। সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে 590 কোটি 75 লাখ টাকা। নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, এই সেতু হলে শহর ও বন্দরের মানুষের বহুদিনের দুর্ভোগ শেষ হবে। কদম রসুল সেতু যেটা, এটা তো আসলে এখানকার নারায়ণগঞ্জের মানুষের দীর্ঘদিনের দাবি, বিশেষ করে হচ্ছে আপনার বন্দর এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি। তো এটা আমাদের সুখবর হচ্ছে যে এই কাজটা ইমিডিয়েটলি শুরু হবে। আর নারায়ণগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী জানান, আগামী 2026 সালের ডিসেম্বরেই সেতুর নির্মাণ কাজ দৃশ্যমান হবে। আগামী 2026-এর ডিসেম্বরের মধ্যে আমরা মূল সেতুর কাজ শেষ করে ফেলতে পারবো আশা করছি। এলজিইডির জন্য এটা একটা পায়োনিয়ার প্রজেক্ট, সিগনেচার প্রজেক্ট বলতে পারে, কারণ বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এত বড় লং স্প্যানের ক্যাবল স্ট্রিট ব্রিজ কখনো হয়নি, এবং সেটা এই কদম রসুল ব্রিজের মাধ্যমে হচ্ছে। একটি সেতুর অভাবে নারায়ণগঞ্জ শহরের নানা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বন্দরের প্রায় 10 লাখ বাসিন্দা। অবশেষে নারায়ণগঞ্জ শহর ও বন্দরবাসীর 5 দশকেরও বেশি সময়ের প্রতীক্ষার অবসান ঘটবে বলে মনে করছেন স্থানীয়রা। এনটিভি নিউজ ডেস্ক।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় ও পদ্ধতি সম্পর্কিত সুপারিশের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করা হয়েছে। দুপুর 12টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে পূর্ণাঙ্গ সুপারিশ হস্তান্তর করেন তারা। জুলাই সনদের আইনি ভিত্তি দিতে 3টি ধাপ রয়েছে। প্রথম ধাপে গণঅভ্যুত্থানকে ভিত্তি করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি, দ্বিতীয় ধাপে আদেশের প্রশ্নে গণভোট এবং সর্বশেষ ধাপে আগামী জাতীয় সংসদকে দ্বৈত ভূমিকা দিয়ে বাস্তবায়নের সুপারিশ থাকছে। গতকাল সোমবার যমুনায় প্রধান উপদেষ্টা ও কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠক করেন কমিশনের সদস্যরা। সেখানে সনদ বাস্তবায়নের জন্য সুপারিশমালা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কমিশনের প্রস্তুত করা সুপারিশের খসড়ার প্রতি প্রধান উপদেষ্টার ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। আগামী জাতীয় নির্বাচনের আগে অধিকাংশ অস্ত্র উদ্ধার হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, প্রতিনিয়ত অস্ত্র উদ্ধার করা হচ্ছে, যা অব্যাহত থাকবে। সকালে খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দফতরে সংস্থাটির ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রান্সপোর্ট সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠানে শেষে তিনি কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের সময় সব থেকে বেশি নিয়োজিত থাকবে আনসার। প্রতিটি কেন্দ্রে থাকবেন 13 জন সদস্য। এছাড়া এবারই প্রথমবারের মতো প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় অস্ত্রসহ একজন আনসার নিয়োজিত থাকবে। নির্বাচন সুষ্ঠু করতে আনসার ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, আনসার বাহিনীর যাতায়াত, চিকিৎসা সহ যাতায়াতের ভোগান্তি লাঘবে এই ট্রান্সপোর্ট সার্ভিস চালু করা হয়েছে। এ সময় কাভার্ড ভ্যান, বাস সহ 31টি পরিবহন প্রদানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপদেষ্টা। শান্তি শৃঙ্খলা রক্ষা ও জাতীয় উন্নয়নে প্রতিটি পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নিজেদের জীবন ও স্বার্থে পরোয়া না করে তারা নিষ্ঠা, দায়িত্ববোধ ও দেশপ্রেমের সাথে জাতির সেবায় নিয়োজিত থাকেন। আগামী নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়ার সুযোগ নেই বললেন জামাত ইসলামের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে 4র্থ দিনের আপিল শুনানিতে তিনি একথা বলেন। 14 বছর আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আপিল বিভাগের দেওয়া রায়ের বিরুদ্ধে নতুন করে আপিলের শুনানি চলছে। মঙ্গলবার 4র্থ দিনের শুনানি শুরু হয় সকাল 9:30টায়। শুনানিতে জামাত ইসলামের আইনজীবীরা বলেন, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কোনো বিকল্প নেই। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হয়। 1996 সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে যুক্ত হয় নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। হাইকোর্টের একটি বিশেষ বেঞ্চ 2004 সালে ত্রয়োদশ সংশোধনীকে সংবিধান সম্মত ও বৈধ ঘোষণা করে রায় দেন। ওই রায়ের বিরুদ্ধে আপিলের রায়ে তখনকার প্রধান বিচারপতি ABM খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগের 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করেন 2011 সালে। মেট্রো রেল ও সকল ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের গুণগত মান নির্ণয়ে কমিটি গঠনের নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানি শেষ। আদেশ দেয়া হবে আগামীকাল। বিচারপতি ফাহমিদা কাদের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চে আজ রিটের শুনানি হয়। জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন ও ব্যারিস্টার তানফির আহমেদ রিটটি দায়ের করেন। রিটে মেট্রো রেল ও সব ফ্লাইওভারের ব্যবহার করা বিয়ারিং প্যাডের গুণগত মান ঠিক আছে কিনা তা যাচাই করতে একটি কমিটি গঠন করতে বলা হয়েছে। রিটে বিগত দিনে যেসব দুর্ঘটনা ঘটেছে তার একটি চিত্র উচ্চ আদালতে শুনানিতে তুলে ধরার কথা বলেছেন আইনজীবী। এছাড়া বিয়ারিং প্যাড পরে নিহত আবুল কালামের পরিবারকে ক্ষতিপূরণ দিতেও নির্দেশনা চাওয়া হয়েছে। সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ের সচিব সহ উপদেষ্টা সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট ঝড় মন্থা প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে, বেড়েছে বাতাসের গতিবেগ। আবহাওয়া অফিস জানায়, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও
তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় মোন্থা আরও উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড় আকারে পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রীয় নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে। এছাড়া এর ফলে সব বন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। সংশোধিত শ্রম আইন, এলডিসি গ্রাজুয়েশন ও চট্টগ্রাম বন্দরের মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। দুপুরে বিজিএমইএ কমপ্লেক্সের নুরুল কাদের অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান। তিনি বলেন, পোশাক শিল্প সহ দেশের সকল উৎপাদনমুখী শিল্প বর্তমানে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। এই অবস্থায় নতুন শ্রম আইনের ফলে শিল্পে অস্থিতিশীলতা তৈরি করার পাশাপাশি উৎপাদন ব্যাহত হবে। সম্প্রতি চট্টগ্রাম বন্দরের সেবার বিপরীতে মাশুল প্রায় ৪১% বৃদ্ধি করা হয়েছে। ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা ছাড়া এমন একতরফা সিদ্ধান্ত শিল্প ও অর্থনীতির জন্য কল্যাণকর নয় বলে মন্তব্য করেন তিনি। এছাড়া সব রপ্তানিমুখী শিল্প খাতের পক্ষ থেকে প্রস্তুতি সম্পন্ন না হওয়া পর্যন্ত এলডিসি উত্তরণের সময়সীমা কমপক্ষে আরও ৩ বছর পিছিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানান ব্যবসায়ীরা। ব্যক্তিগতভাবে অনেকেই জ্বলে উঠলেও দল হিসেবে ভালো খেলতে না পারায় বিশ্বকাপে অনেকগুলো ম্যাচ হাতছাড়া হয়েছে জানিয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বিশ্ব আসরে খেলে দেশে ফিরে এ কথা তিনি জানান। সকালে নারী দলকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। পাকিস্তানকে হারিয়ে দুর্দান্ত শুরুর পরই পথ হারায় জ্যোতির দল। একাধিক ম্যাচে জয়ের কাছাকাছি গিয়েও হেরেছে সরওয়ার ইমরানের তত্ত্বাবধানে থাকা দলটি। ফলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় বাংলাদেশ। বাংলাদেশ ভারত ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়। ৩ পয়েন্ট নিয়ে টেবিলের ৭ থেকে আসর শেষ করে টিম বাংলাদেশ। অনেকগুলো ম্যাচই আমাদের বলবো যে জয় করার মতো ছিল, অপরচুনিটি ছিল, বাট আমরা সেটা গ্র্যাব করতে পারি না। সেটা আমাদের দল হিসেবে বলবো এটা আমাদের একটা ব্যর্থতা। বাট ইন্ডিভিজুয়াল কিছু প্লেয়ার আছে যারা রেগুলার ব্যাটিং ভালো করছে, যেমন হচ্ছে সুপ্তাপু, 2-1টা ম্যাচে ইন্ডিভিজুয়ালি কিছু কিছু ছোটো ছোটো ক্যামিও ছিল। এইগুলো যদি আমরা আসলে দল হিসেবে যদি আমরা কনসিস্টেন্ট হতে পারি তখন বড় ম্যাচগুলো আসলে গ্র্যাব করা পসিবল হবে। এএফসি চ্যালেঞ্জ লিগে ডু অর ডাই ম্যাচে আল আনসারের মুখোমুখি হবে বসুন্ধরা কিংস। বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় মাঠে গড়াবে খেলা। চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে যেতে হলে লেবাননের দলটির বিপক্ষে জিততেই হবে কিংসকে। বি গ্রুপের প্রথম ম্যাচে আল আনসারও সমান 2-3 ব্যবধানে হেরেছে স্বাগতিক ক্লাব আল কুয়েতের কাছে। তবে নিয়মিত এএফসির মঞ্চে খেলা দলটি এদিক কিছুটা এগিয়ে থাকছে অভিজ্ঞতায়। চ্যালেঞ্জ লিগে পশ্চিমাঞ্চলের বি গ্রুপে পড়েছে বাংলাদেশ ক্লাবেট। 3 গ্রুপের চ্যাম্পিয়ন দলটি সরাসরি যাবে কোয়ার্টার ফাইনালে। আর এই 3 দলের মধ্যে বেস্ট রানার আপ দলটি 4 নম্বর দল হয়ে পাবে শেষ 8-এ যাওয়ার সুযোগ। প্রথম ম্যাচে ওমানের লিগ চ্যাম্পিয়ন আল সিবের কাছে প্রথম ম্যাচ হেরে যায় কিংস। জাতীয় সংসদ নির্বাচনের দিন অথবা এর আগে যে কোনো সময়ে সংবিধান সংস্কার বিষয়ে গণভোট আয়োজনের সুপারিশ করেছে ঐক্যমত্য কমিশন। এ ব্যাপারে সরকারকে নির্বাচন কমিশনের সঙ্গে দ্রুত আলোচনার মাধ্যমে তফসিল ঘোষণার তাগিদ দিয়েছেন তারা। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, আগামী জাতীয় সংসদ গঠনের 9 মাসের মধ্যে হবে সংবিধান সংস্কার পরিষদ, যার বাস্তবায়ন করবে জুলাই জাতীয় সনদ। বিস্তারিত শফি মাহমুদ সাগরের রিপোর্টে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে দুপুরে জাতীয় জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশমালা জমা দেয় জাতীয় ঐক্যমত্য কমিশন। সুপারিশমালা গ্রহণ করে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই সনদ বাস্তবায়িত হলে দেশ অতীত থেকে মুক্তি পাবে। তাদের বাস্তবায়নের প্রক্রিয়াটা যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি, কাজ এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে বাংলাদেশ অতীত থেকে মুক্ত হয়ে যাবে। এটি হলো আমরা সেই অতীত থেকে মুক্ত হতে চাই, নতুনভাবে বাংলাদেশ গড়ার কাছে নিযুক্ত হতে চাই। সেটার পথ দেখাবে আমাদের এই সনদের বাস্তবায়ন কিভাবে হবে তার উপরে।
পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ সংক্রান্ত বিষয়ে ব্রিফিং করেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। জানান, কমিশনের পক্ষ থেকে সংবিধান সংস্কারের বিষয়ে গণভোট আয়োজনের জন্য সরকারের কাছে সুপারিশ করা হয়েছে। গণভোটের তফসিলে অর্থাৎ গণভোটের জন্য আদেশের যেটাতে বলা হবে কি যাবে গণভোটে, সেখানে পার্থক্যটা আমরা বলছি সরকার চাইলে এখনই এগুলো আইনি সাংবিধানিক ভাষায় পরিবর্তন করে বিলের আকারে দিতে পারে, অথবা জুলাই জাতীয় সনদে যে ভাষায় লেখা আছে সেভাবে দিতে পারে। আলী রিয়াজ বলেন, জাতীয় সংসদ গঠনের পর সংবিধান সংস্কার পরিষদ 270 দিনের ভেতর জুলাই সনদ বাস্তবায়নে বাধ্য থাকবে। নির্ধারিত সময় পার হলে স্বয়ংক্রিয়ভাবে জুলাই সনদের বিষয়গুলো সংবিধানে যুক্ত হবে। সংবিধান সংস্কার পরিষদের সদস্যরা জুলাই জাতীয় সনদে বর্ণিত এবং গণভোটে যদি সকলের জনগণের সম্মতি পাওয়া যায় সেই বিষয়গুলো সংবিধানে সংযুক্ত করার জন্য প্রয়োজনীয় সমস্ত রকম বিধিবিধান, প্রয়োজনীয় সংশোধন, সংযোজন, বিযোজন, পরিবর্ধন, পরিমার্জন করবেন। যারা জুলাই সনদে স্বাক্ষর করেনি তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে জানিয়ে আলী রিয়াজ আশা প্রকাশ করেন, দ্রুতই এনসিপি সহ অন্যান্য সকল দল স্বাক্ষর করবে জাতীয় জুলাই সনদে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। রাষ্ট্রপতি নয়, প্রধান উপদেষ্টাকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের অধ্যাদেশ জারি করতে হবে বলে জানিয়েছে এনসিপি। সংস্কারের বিপক্ষে দাঁড়াবে বা ইতিহাসের দায়ভার রয়েছে এমন রাজনৈতিক দলের সাথে এনসিপির জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজশাহী থেকে সমর সাজুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শরীফুজ্জামান রয়েল। সারা দেশে দলের সাংগঠনিক কার্যক্রম বাড়াতে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির শীর্ষ নেতারা বিভিন্ন জেলা সফর করছেন। এর অংশ হিসেবে মঙ্গলবার তারা আসেন রাজশাহী বিভাগের নেতাদের সাথে বৈঠক করতে। বৈঠকের আগে দুপুরে রাজশাহী পর্যটন মোটেলে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম কথা বলেন প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়া জাতীয় জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশ প্রসঙ্গে। ঐক্যমত্য কমিশন যেগুলোকে লিপিবদ্ধ করেছে সংবিধান সংস্কার বিষয়ে, সেই বিষয়গুলো সম্পূর্ণ গণভোটে যাবে এবং জনগণ রায় দিবে। বিদ্যমান সংবিধানের অধীনে এই ধরনের সাংবিধানিক আদেশ দেওয়ার কোনো সুযোগ নাই এবং এই ধরনের সাংবিধানিক আদেশ বর্তমান যে প্রেসিডেন্ট আছেন চুপ্পু, তিনি কখনো এটা দিতে পারেন না। ফলে ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই গণ অভ্যুত্থানের বৈধতার জায়গা থেকে এই আদেশটি জারি করবেন। আওয়ামী লীগ ও বিভিন্ন বৈদেশিক শক্তি নির্বাচন বানচালের চেষ্টা করবে দাবি করে সাংবাদিকদের ব্রিফিংকালে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি কোনো জোটে অন্তর্ভুক্ত হচ্ছে কিনা এবং দলীয় প্রতীক শাপলা না পাওয়ায় এনসিপির পরবর্তী দলীয় পদক্ষেপ কী হবে তা নিয়েও কথা বলেন দলটির আহ্বায়ক। শাপলার যদি আমাদেরকে আইনি সাংবিধানিক ব্যাখ্যা দেওয়া হয় তখন আমরা অন্য যে কোনো প্রতীকে নিতে প্রস্তুত আছি। তবে আমরা এখন পর্যন্ত মনে করছি যে এখানে কোনো আইনি বাধা নেই। যদি রাজনৈতিকভাবে আমাদেরকে এটি আদায় করে নিতে হয়, যদি নির্বাচনে আমাদেরকে অংশগ্রহণ করতে বাধা দেওয়ার একটা পরিকল্পনা বা ষড়যন্ত্র হিসেবে এটি দেওয়া হয়, ফলে রাজপথে আমাদের একমাত্র জায়গা হবে। দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম মনে করেন আগামীর বাংলাদেশে এককভাবে আর কোনো দল নেতৃত্ব দিতে পারবে না। আগামীর সংসদে যে কোনো রাজনৈতিক দল যদি এককভাবে সরকার গঠন করে এবং পরিচালনা করে, আমরা মনে করি ওই সরকার সংসদ বেশি দিন চালাতে পারবে না এবং ওই সংসদ বেশি দিন টিকবে না। এ সময় সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা ও সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ সহ এনসিপির কেন্দ্রীয় ও রাজশাহী বিভাগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমর সাজু, এনটিভি নিউজ, রাজশাহী। ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এখনও থমথমে সাভারের খাগান এলাকা। স্বাভাবিক হয়নি জনজীবন। এই পরিস্থিতিতে আগামী 4 নভেম্বর পর্যন্ত সিটি ইউনিভার্সিটি এবং 1 নভেম্বর পর্যন্ত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এদিকে ড্যাফোডিলের শিক্ষার্থীদের জিম্মি করে তাদের কাছ থেকে কথিত স্বীকারোক্তি আদায়ের বিষয়ে দুপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এ ঘটনায় 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
গাজীপুরের খতিব মোহাম্মদ মুহেবুল্লাহ মিয়াজি অপহরণ হননি। তিনি নিজেই পঞ্চগড় গিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ। সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টারের সংবাদ সম্মেলনে জিএমপি ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ তাহিরুল হক চৌহান এই কথা জানান। তিনি বলেন, এই মামলাটি এখনও তদন্তাধীন আছে। জাতীয় নির্বাচনের দিনেই গণভোটে অনড় বিএনপি। দলটির নেতারা বলছেন, ঐকমত্য কমিশন কিছু সুপারিশ জমা দিয়ে অনেকের সৃষ্টি করেছে। বিএনপির সঙ্গে আলোচনা না করেই জুলাই জাতীয় সনদে অনেক কিছু যুক্ত করা হয়েছে অভিযোগ করে নেতারা বলেন, বিতর্কিত সুপারিশ বাদ দিয়ে বাস্তবায়নযোগ্যগুলো গ্রহণ করতে হবে, আর অটো পাসের মতো বিষয় সংবিধানে থাকতে পারে না। হাসান মাহমুদের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। দুদেশের পারস্পরিক সম্পর্ক সহ বিভিন্ন বিষয়ে আলোচনা ছাড়াও আলোচনা হয় আগামী জাতীয় নির্বাচন নিয়েও। পরে আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, গণভোট বিষয়ে বিএনপির সিদ্ধান্ত স্পষ্ট। গণভোট আর নির্বাচন একই দিনে হবে, দুটো ব্যালটের মাধ্যমে। এটা দিনের আলোর মতো পরিষ্কার। নতুন করে এই সাবজেক্টকে সামনে আনার কোনো সুযোগ নাই। সেটা যেই বলুক, যারাই সেটা প্রতিবেদন দেখ, সেটা তাদের সমস্যা, এটা বিএনপির সমস্যা না। এদিকে সচিবালয়ে আইন উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপির সাথে আলোচনা না করেই অনেক কিছু যুক্ত করা হয়েছে জুলাই জাতীয় সনদে। ঐকমত্য কমিশনকে আমরা ধন্যবাদ না দিয়ে উপায় নেই। তারা জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার বদলে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার একটা প্রচেষ্টা গ্রহণ করেছেন। সেই স্বাক্ষরিত সনদের বহির্ভূত অনেক আদেশের যে সংযুক্তি, সেটা সংযুক্ত করা হয়েছে। সেখানে এই নোট অফ ডিসেন্টের কোনো উল্লেখ নাই। আমার মনে হয় জাতীয় ঐকমত্য কমিশন নিষ্কৃতি পাওয়ার জন্যই কিছু সুপারিশ দিয়ে তারা কার্যক্রম সমাপ্ত করতে চেয়েছে। সনদ থেকে বিতর্কিত সুপারিশ বাদ দেওয়ার দাবি করে সালাউদ্দিন আহমেদ বলেন, সংসদ ছাড়া অন্যভাবে সংবিধান পাশের সুযোগ নেই। আসন্ন যে নির্বাচনটা হবে, সেই নির্বাচনটা হবে জাতীয় সংসদের নির্বাচন। এখন সেই সংসদ সদস্যদেরকে যদি সংবিধান সংস্কার পরিষদের কার্যক্রম পরিচালনা করতে হয়, সেটা তো জাতীয় সংসদেই সিদ্ধান্ত নিতে হবে। এই সুপারিশ মেলার মধ্যে হঠাৎ করে যে পরবর্তী জাতীয় সংসদ একই সাথে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে, এই সিদ্ধান্তটা ওনারা আরোপ করতে পারেন না, চাপিয়ে দিতে পারেন না। এনসিপি বিএনপির সাথে জোটভুক্ত হবে কিনা তা এখনো বলার সময় আসেনি বলে জানান সালাউদ্দিন আহমদ। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। নভেম্বরের মধ্যেই গণভোটের দাবি জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনে ছোট দলগুলো নিজেদের প্রতীক ব্যবহার না করতে পারলে দল হিসেবে শক্তিশালী হয়ে উঠতে পারবে না। তাই নিজ নিজ দলের প্রতীকেই নির্বাচনের পক্ষে জামায়াত। জানান, নির্বাচন কমিশনের সাথে আলাপে বিএনপির দাবি করা জোটবদ্ধ দলগুলোর অভিন্ন প্রতীক ব্যবহারের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন সহ নির্বাচন বিষয়ক 18টি প্রস্তাব তুলে ধরেছে জামায়াত। ইসলামী ব্যাংক সহ কয়েকটি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দিতে বিএনপির আবেদন শিষ্টাচার বহির্ভূত বলেও মনে করেন জামায়াতের এই নেতা। জাতীয় নির্বাচনের আগে করতে হবে এবং সেটা আগামী নভেম্বরেই এই নির্বাচনটা সম্পন্ন করতে হবে। রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করে যে সংস্কারগুলোর ব্যাপারে আমরা ঐক্যমত হয়েছি, জাতিকে তো সেটা জানতে হবে, জানার পরেই না তারা হা না ভোট দেবে। তো সেটা যদি একই দিনে ভোট হয়, তো ভোটাররা তো জানতে পারলো না। ডিউ টু দ্যাট কজ আমরা বলেছি যে সংস্কার এবং জাতীয় সনদের বিষয়গুলো ইলেকশন কমিশনকে পাবলিক করতে হবে, তারা ওয়েবসাইটে দেবেন, জনগণ জানবে, ভোটাররা সিদ্ধান্ত নেবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমন কাউকে পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানানো হবে না যিনি উদ্দেশ্যমূলকভাবে নির্বাচনকে বিতর্কিত করতে পারেন। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাম্প্রতিক বিষয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপচারিতায় এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পর্যবেক্ষক ইস্যুতে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন থেকে পর্যবেক্ষক পাঠানোর আগ্রহ জানিয়েছে। বলেন, বাহরাইনের সঙ্গে অনেক দিন ভিসা বন্ধের বিষয়ে সুরাহা করতে চায় ঢাকা। এদিকে বিশিষ্ট ইসলামী বক্তা ও ধর্মীয় চিন্তাবিদ ডক্টর জাকির নায়েক আগামী 28 নভেম্বর ঢাকায় আসার বিষয়ে এখনও মন্ত্রণালয় অবগত নয় বলে জানান উপদেষ্টা। পর্যবেক্ষকের আড়ালে কেউ শুধু
উদ্দেশ্য প্রণোদিতভাবে দুর্নাম করার জন্য আসুক, সেটা তো আমরা চাইব না। খুলনার দৌলতপুর উপজেলার পারভেজ হাওলাদার ও সুপর্ণা সাহা হত্যা মামলার রায়ে 7 জনের ফাঁসি ও 2 জনকে খালাস দিয়েছে আদালত। বিকেলে অতিরিক্ত মহানগর আদালত 1-এর বিচারক সুমি আহমেদ এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারহানা হক জানান, আদালত মিথুন, তুষার, জীবন, তুহিন, রাজ, ইবাদুল ও শোয়েব সুমনকে ফাঁসি রায় দিয়েছে। এদের মধ্যে 3 জন পলাতক রয়েছে। আর মামলা থেকে খালাস পেয়েছেন কুটি ও শামীম। মামলার এজাহার সূত্রে জানা যায়, 2009 সালের 3 জানুয়ারি সাহাপাড়ায় একদল সন্ত্রাসী পারভেজ হাওলাদারকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে এলে সন্ত্রাসীদের হামলার শিকার হন সুপর্ণা সাহা, তার বাবা দিলীপ সাহা এবং তার স্ত্রী রেখা সাহা। পরে চিকিৎসাধীন অবস্থায় সুপর্ণা সাহা মারা যান। এই ঘটনায় পারভেজের বাবা নিজামুদ্দিন বাদী হয়ে 7 জনকে আসামি করে মামলা দায়ের করেন। দেশে অর্থনীতিতে বড় কোনো সংকট না থাকলেও নির্বাচনের আগে নতুন বিনিয়োগে ভরসা পাচ্ছেন না ব্যবসায়ীরা, এমন কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। দুপুরে রাজধানী গুলশানের একটি হোটেলে গবেষণা সংস্থা ভয়েস ফর রিফর্ম ও ব্রেইন আয়োজিত সম্মেলনে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে অর্থনীতিবিদরা জানান, মানুষের আয় বাড়লেও আয়ের চেয়ে বাজারে মূল্যস্ফীতি বেড়েছে বেশি, তাই অর্থনৈতিক প্রবৃদ্ধি হলেও সমাজে বৈষম্য বাড়ছে। তারা বলেন, 65% পরোক্ষ কর সাধারণ মানুষের জন্য বড় বোঝা। পরোক্ষ করের পরিবর্তে প্রত্যক্ষ কর বাড়ানো উচিত। এ সময় এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ জানান, দেশের উন্নয়নে বড় বাধা আমলাতন্ত্র। তিনি বলেন, দেশের মানুষ এক থাকলে আওয়ামী লীগ আর ফিরে আসতে পারবে না। একদিকে দারিদ্র, অন্যদিকে বৈষম্য। সমাজের উঁচু স্তরের 5% হাতে রয়েছে 30.04% সম্পদ, আর নিচের যে 5% তাদের হাতে রয়েছে 0.37%। ব্যবসা বাণিজ্য ভালো হবে, কারণ হচ্ছে এখানে আসলে ট্রাস্টের ইস্যু আছে প্রতিষ্ঠানগুলো, কারণ নির্বাচন হবে, সবাই অপেক্ষা আছে নির্বাচন হলে তারপরে তারা ইনভেস্ট করবে। ইট ইজ নট যে এটা হচ্ছে গভর্নমেন্টের বড়সড় ক্রাইসিস, এটা হচ্ছে মূলত হচ্ছে যে পুরো মার্কেটের ট্রাস্ট নাই যে আসলে আমি এখন টাকা ডালবো কিনা। পার্লামেন্টের সিঁড়ির কার্যক্রম 14 মাস লাগছে, পাস হওয়ার পরও কাজ মানে ফাইলটা আসতে 14 মাস লাগছে। এখন এই জিনিসগুলো আপনার কাছে মনে হতে পারে খুবই সিলি বিষয়, কিন্তু যদি ব্যুরোক্রেট আমরা গতিশীল না করতে পারি, আমরা তাদেরকে আসলে প্রতিপক্ষ বানাচ্ছি না। এই প্রজন্ম কিন্তু ফার্স্ট আমরা নো যে কিভাবে জোরে দৌড়াইতে হয়, কিন্তু আপনারা হয়তো রাস্তাটা চেনেন। দেশে প্রতি 8 জন নারীর মধ্যে 1 জন ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়। পুরুষের মধ্যে এই হার 138 জনে 1 জন। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি অডিটোরিয়ামে ডাকসু ও বারডেম হাসপাতালের উদ্যোগে আয়োজিত স্তন ক্যান্সার সচেতনতামূলক ক্যাম্পিংয়ে এ তথ্য জানানো হয়। ডাক্তাররা বলেন, লজ্জা ভয় এড়িয়ে স্তন ক্যান্সার প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে, নিতে হবে দরকার মতো চিকিৎসা। এ সময় বিদেশি চিকিৎসায় ভর না করে দেশের চিকিৎসায় ভরসা রাখার আহ্বান জানায় বারডেম হাসপাতাল কর্তৃপক্ষ। স্তন ক্যান্সার প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে সহযোগিতার আশ্বাস দেন ডাকসু ভিপি সাদিক কায়েম। ভারত সীমান্ত থেকে মাত্র 40 কিলোমিটার দূরে তিব্বতের লুংজেতে 36টি বিমান বাংকার তৈরি করেছে চীন। এতে চরম দুশ্চিন্তা পড়েছে ভারত। এনডিটিভি জানায়, বাংকারের পাশাপাশি প্রশাসনিক ভবন, বিমান পার্কিং এলাকাও তৈরি করা হয়েছে। ভারতের অরুণাচল প্রদেশের কৌশলগত শহর তাওয়াং থেকে এই ঘাঁটির দূরত্ব প্রায় 107 কিলোমিটার। ফলে ভারত সীমান্তের খুব কাছে যুদ্ধবিমান ও ড্রোন মোতায়েনের সুযোগ পাবে বেইজিং। এর মাধ্যমে অরুণাচল ও আসামের বিমান ঘাঁটি থেকে আকাশপথে যে কোনো হুমকির জবাব দিতে অনেক কম সময় পাবে ভারতের বিমান বাহিনী। ভারতের সামরিক বিশ্লেষকরা বলছেন, চীনের পদক্ষেপটি ভারতের জন্য ঝুঁকি আরও বাড়িয়ে তুলবে। সম্প্রতি মার্কিন শুল্ক নীতির প্রভাবে চীন ভারত সম্পর্ক খানিকটা এগিয়েছে। দীর্ঘ 5 বছর পর 2 দেশের মধ্যে চালু হয়েছে সরাসরি ফ্লাইটও। তবে সীমান্ত উত্তেজনা এখনও বিদ্যমান। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর আগামী আসরে দল নিতে আগ্রহী 10টি ফ্র্যাঞ্চাইজি। গত আসরে তিক্ত অভিজ্ঞতায় ফ্র্যাঞ্চাইজি নির্বাচনে সতর্ক থাকার কথা জানালেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। তবে দরপত্র জমা দেওয়ার শেষ দিন বিপিএল এ বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল দল নিতে আগ্রহ দেখায়নি। পুরনো ফ্র্যাঞ্চাইজির মধ্যে 4টি প্রতিষ্ঠান দল নিতে দরপত্র জমা দিয়েছে। বসুন্ধরা গ্রুপের রংপুর রাইডার্স, খুলনা টাইগার্সের সঙ্গে থাকা মাইন্ডট্রি ও ঢাকা ক্যাপিটালসের মালিকানা পাওয়া হারল্যান্ড গ্রুপও আগ্রহ দেখিয়েছে। গত আসরে বিতর্কিত হলেও এবার চিটাগং কিংসের নামে দল নিতে চায় একিউ স্পোর্টসের স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী। বাকি 6টি ফ্র্যাঞ্চাইজি নতুন।
আমাদের ভেরিফিকেশনের পরে আমাদের তো জানেন একটা এটার জমা দিলেই হবে না, এটার একটা ভেরিফিকেশন হবে, ফাইন্যান্সিয়াল ভেরিফিকেশন, তারপরে আকসু ভেরিফিকেশন, এসব সব কিছু নিয়ে। কারণ আমরা বলেছিলাম যে যারা এই কোম্পানিতে জড়িত, ম্যানেজমেন্টের যারা জড়িত তাদের নাম সহকারে দিতে হবে। তো এইগুলি আমরা সব ক্ল্যারিফিকেশন নেওয়ার পরেই বুঝতে পারবো যে কারা কোয়ালিফাই করে আমাদের ইয়েতে।